সে আমার কাজের মেয়ে ছিল, কিন্তু আমি তার কষ্ট নিয়ে খুব চিন্তিত ছিলাম। বেচারা মেয়েটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটত, তবুও সব কাজ করত। একদিন তাকে জিজ্ঞেস করলাম, তোমার পায়ের কোনো চিকিৎসা নেই? সে বলল, চিকিৎসা আছে, কিন্তু কেউ সাহায্য করে না। আমি বললাম, আমি তোমাকে সাহায্য করব, তুমি বলো তোমার পা কিভাবে ঠিক হবে। তখন সে খুব অদ্ভুত একটা কথা বলল। সে বলল, আপনার কাছেই আমার চিকিৎসা আছে। আমি বললাম, এটা কেমন কথা? সে বলল, আপনি আমাকে আপনার স্বামীর একটি জামা দিতে পারবেন? আমি বললাম, আমার স্বামীর জামার সাথে তোমার পায়ের কি সম্পর্ক? আমি তোমার পায়ের কথা বলছি আর তুমি জামা চাইছো? তখন সে বলল, আমি যদি আপনার স্বামীর জামা আমার পায়ে বেঁধে দিই তাহলে আমি পুরোপুরি ভালো হয়ে যাব। তার বক্তব্যের পেছনে কোন যুক্তি আছে তা আমি বুঝিনি। আমি বললাম, এমন হয় নাকি আমার স্বামীর জামা তোমার পায়ে বেঁধে তুমি কি করে ঠিক হবে? সে বলল, আপনি আমাকে জামাটি দিয়ে তো দেখুন, তারপর দেখুন কি হয়। আমি আমার স্বামীর জামা নিয়ে এলাম, কারণ আমি নিশ্চিত ছিলাম যে এরকম কিছুই ঘটবে না। হয় সে আমার সাথে ঠাট্টা করছে, অথবা সে তার মাথা খারাপ হয়ে গেছে। আমার চোখের সামনে সে আমার স্বামীর জামা তার পঙ্গু পায়ে বেঁধে দিল। মাত্র 2 মিনিট কেটেছে, তারপর আমি আমার সামনের দৃশ্যটি দেখে অবাক হয়ে গেলাম, কারণ সে সত্যিই। আমি যখন তাকে জিজ্ঞাসা করলাম কিভাবে এটা হলো, তখন সে আমাকে একটি গোপন কথা বলল। সে বলল, আপনার স্বামী আসলে একজন। আমার নাম মিনা, আমি খুব সুন্দরী, কিন্তু আমার মা বলতেন ভগবান শুধু তোকে সৌন্দর্যই দিয়েছেন, তোর কোনো বুদ্ধি নেই। মা আমাকে বলতেন একটু বুদ্ধিমান হতে। আজকাল সময় খুব খারাপ। আমি কলেজে পড়তাম, সেখানে একটি ছেলে আমাকে তার সম্পর্কে এমনভাবে আকৃষ্ট করেছিল যে আমি তার জন্য সব কিছু করতে প্রস্তুত ছিলাম। কিন্তু শেষ মুহূর্তে আমার মাও বিষয়টি জানতে পারেন। আমার মা বললেন, তুই তোর বোকামি দিয়ে আমাদের সবাইকার মুখ কালো করে দিবি। তোকে কি করে বোঝাবো, সবাইকে বিশ্বাস করিস না। তবে তার প্রতি আমার পূর্ণ আস্থা ছিল। একদিন সে বলল, আমি তোমাকে আমার মায়ের সাথে পরিচয় করিয়ে দিতে চাই, এবং সে আমাকে কলেজের পর কোথাও নিয়ে গেল। আমি বাড়িতে মিথ্যে বলেছিলাম এবং আমি তার সাথে গিয়েছিলাম, কিন্তু সে আমাকে তার মায়ের সাথে পরিচয় না করিয়ে একটি ফ্ল্যাটে নিয়ে যায়। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কেন সে আমাকে সেখানে নিয়ে যেতে চেয়েছিল এবং তার উদ্দেশ্য কী ছিল। তিনি তার ছেলেকে 2 চড় মারলেন এবং আমাকে কিছু কথা শুনিয়ে আমাকে আমার বাড়িতে ছেড়ে দিয়ে গেলেন। আমার মা যখন এইসব জানতে পারেন, তিনি হতবাক হয়ে যান। মা বলে, তুই পাগল নাকি? এইভাবে কাউকে বিশ্বাস করলি কি করে? আমি বললাম, আমরা একে অপরকে পছন্দ করতাম, যদিও আমার হৃদয়ে তার জন্য এতটাও ব্যথা ছিল না। শুধু যখন সে আমার অনেক প্রশংসা করত তখন আমি সেটা পছন্দ করতাম। আমরা খানদানি পরিবারের ছিলাম। আমি তাকে অনেক উপহারও দিয়েছি। আমার মা আমাকে বললেন, সে শুধু তোর সুযোগ নিচ্ছিল। সে যদি তোর থেকে সর্বোচ্চ সুযোগ নিয়ে নিত তাহলে তোর আর কি বাকি থাকতো। তাই ঈশ্বরকে ধন্যবাদ। জানি না সে কোন ব্যাপারে খুশি হয়ে তোর ইজ্জত বাঁচিয়েছেন, নইলে কি যে হতো। মা আমাকে অনেক কথাই বলেছিল। সেই দিনের পর আমি শপথ করেছিলাম যে আমি আর কোনো ছেলের সাথে বন্ধুত্ব করব না, কারণ আমার মা আমাকে বুঝিয়েছিলেন যে ছেলেদের শুধুমাত্র একটি জিনিসই চাই। আর আমি সেদিনের পর আমি শপথ করেছিলাম যে আমিও বুদ্ধিমান হয়ে যাব এবং আর কাউকে বিশ্বাস করব না। হয়তো আমার কিছু মানসিক সমস্যা ছিল। আমি ছোট ছোট জিনিস বুঝতে পারতাম না। যেমন কেউ আমাকে একবারে ডাকলে আমি তার কণ্ঠস্বর শুনতে পেতাম না। আমি ডাক্তারকে জিজ্ঞাসা করলে তিনি বললেন, আপনার মস্তিষ্ক দুর্বল, তাই আপনার কানও দুর্বল। একইভাবে আমি অঙ্ক করতেও পারতাম না। যদি একটি ইংরেজি সিনেমা দেখি এবং সেখানে যদি খুব দ্রুত কথা বলা হয়, আমি ইংরেজি বুঝতে পারতাম না। আমি এমন কাজ করতে পারতাম না যা খুব কঠিন, এবং একবারে শুধুমাত্র একটি কাজই করতে পারতাম। আমি সেই লোকেদের মধ্যে একজন ছিলাম না যারা একই সময়ে
2 বা 3টি কাজ করতে পারে, যার মানে আমি মাল্টিটাস্কিং করতে পারতাম না। আমার মা বলতেন, তোকে বিয়ে করবে কে? একজন পুরুষ সুন্দরী নারী চায়, কিন্তু একজন পুরুষ একজন বুদ্ধিমান নারীও চায়। আমার বাবা বলতেন, আমাদের মেয়ে অনেক সুন্দর, খুব ভালো সম্বন্ধ পেয়ে যাব। কিন্তু আমার মা বলতেন যে শুধু সৌন্দর্য দেখে নিয়ে গেলে 2 দিন পরেই আবার ফিরিয়ে দিয়ে যাবে। আমার মা বলতেন কোনো ভালো সম্বন্ধ পাওয়া যাবে না। কিন্তু তিনি অবাক হয়ে গেলেন যখন একটি খুব বড় প্রাসাদের মালিকের কাছ থেকে আমার জন্য একটি বিয়ের প্রস্তাব এলো। আমার বাবা খুব খুশি হয়েছিল, কিন্তু আমার মা বলেছিলেন যে সে একটি বড় প্রাসাদের প্রথম পুত্রবধূ হতে চলেছে, সেখানে বড় দায়িত্ব থাকবে। কিন্তু এই মেয়ে তো নিজের খেয়ালই রাখতে পারে না। কিন্তু আমরা ছেলেদের তো বলতে পারি না যে আমাদের মেয়ে বোকা। তারা তো আমার মুখ দেখেই পাগল হয়ে গেল, কারণ তাদের একটা সুন্দরী পুত্রবধূ দরকার যে তাদের সম্মান বাড়াবে। যেন পুত্রবধূকে দেখলেই লোকে বলে, কি সুন্দর মেয়ে এনেছো। আমার বাবা মাও আমাকে ঈশ্বরের নামে বিয়ে দিয়ে দিলেন। আমার মা বিয়ের আগে আমার সাথে প্রতিদিন 2 ঘন্টা করে কথা বলতেন। আমাকে বোঝাতেন কিভাবে আমাকে সেখানে থাকতে হবে, সহজে কাউকে বিশ্বাস করবে না। যাই হোক, আমি সব কিছু বুঝে গেছিলাম, কিন্তু আমার মা আমাকে এত কিছু বলেছিলেন যে আমি তার অর্ধেকের বেশি ভুলেই গিয়েছিলাম। আমার মা আমাকে এমন এমন কথা বলেছিলেন যে আমি অবাক হয়ে গিয়েছিলাম। মনে হতো বিয়েটা যেন একটা বড় শাস্তি। মা বলতো, তাদের বাড়িটা একটা বড় অট্টালিকা, সেখানে অনেক বেশি কাজ হবে। তুমি বড় বৌমা, ওদের ছেলের সামনে ভালো আচরণ করবে, দাঁত বের করে হাসবে না। যে কাজ তোকে করতে বলা হবে চুপচাপ করে দিবি। তারা তোকে ঘরের কোনো কাজ হয়তো করতে বলবে না, কিন্তু মিনা, তোরও কিছু দায়িত্ব থাকবে। আমি তোকে নিয়ে চিন্তিত। আমার বিয়ে হয়ে গেল। আমি আমার রুমে বসেছিলাম যখন আমার স্বামী এলেন। মা আমাকে বলেছিল একটু লজ্জা পেতে, কিন্তু আমি লজ্জা পেলাম না, কারণ তিনি আমার স্বামী ছিলেন। রুমে আসার সাথে সাথেই আমি তাকে বললাম আমার খিদে পেয়েছে। তিনি হাসলেন এবং চাকরদের কাছে খাবারের অর্ডার দিলেন। খাওয়ার সময় সে আমার প্রশংসা করছিল এবং আমাকে বোঝাচ্ছিল যে আজ থেকে তুমি আমার সঙ্গী, আমি তোমার খুব যত্ন নেব এবং তোমাকেও আমার সম্মান এবং এই ঘরের যত্ন নিতে হবে। আমি তো আমার স্বামীকে এটাও বললাম যে আমি রান্না করতে জানি না। তিনি হাসলেন এবং তারপর বললেন, আমি তোমার মুখ দেখার জন্য কি উপহার দেব তা তো জিজ্ঞাসা করলে না। তখন আমি বললাম, কি হবে সেটা? একটা সেট হবে বা অন্য কিছু গয়না? তখন আমার স্বামী বললেন, না, আমি তোমাকে এমন কিছু দেব যা প্রত্যেক নারীর স্বপ্ন। আমি নিশ্চিত এটা দেখে তুমি যতটা খুশি হবে, আমাকে দেখেও তুমি ততটা খুশি হওনি। যে কোনো মহিলা এই জিনিসটির গুরুত্ব জানে, কারণ তার এটির অনেক প্রয়োজন। আমি বললাম, এত লম্বা লম্বা কথা বলছো কেন? তখন আমার স্বামী কাউকে ডেকে ভিতরে আসতে বলল। আমি অবাক হলাম। আজ আমার বিয়ের রাত। আমরা দুজনে একে অপরের সাথে এক রুমে বসে আছি, আর রুমের ভেতরে আমার স্বামী কাকে ডাকছে। তারপর বলল, একজন মহিলার কী এমন জিনিসের দরকার আছে, আর বলল, চোখ বন্ধ করো। আমি ভাবছিলাম আমার স্বামী আমার সাথে রসিকতা করছে নাকি, কিন্তু তাকে দেখে মনে হলো না যে সে ঠাট্টা করছে। সামনে তাকাতেই অবাক হলাম। সেটা একটা মেয়ে ছিল। মেয়েটি ছিল প্রায় 17 বছর বয়সী। আমার বয়সও 19 বছর। তার চেহারা দেখে তাকে আমার একজন দাসী বলে মনে হলো এবং সেও মাথা নিচু করে দাঁড়িয়েছিল। আমার স্বামী বলল, এর নাম জুনি। আজ থেকে এ তোমার দাসী, তোমার সব কাজে সাহায্য করবে। এই প্রাসাদে আরও অনেকে থাকে, তাদের তেমন কোনো চাকর নেই, কিন্তু আমি তোমাকে তোমার মুখ দেখার উপহার হিসেবে একজন দাসী দিচ্ছি, যাতে সে তোমার সব কাজ করে দিতে পারে এবং তোমাকে প্রাসাদের আদব কায়দাও শিখিয়ে দিতে পারে। এটা দেখে আমি সত্যিই খুব খুশি হয়েছিলাম, কারণ আমি ভাবছিলাম যে আমি কিভাবে সব কিছু সামলাবো। এটা তো অনেকটা সেই রকম ব্যাপার হয়ে গেল, আর মনে মনে কী চাইব। আমার মা আমাকে খুব ঘাবড়ে দিয়েছিল, এই বলে যে তোর কি হবে,
বড় রাজবাড়ির পুত্রবধূ হওয়া সহজ কাজ নয়, কিন্তু এখানে আমি একজন সম্পূর্ণ মহিলা পেয়ে গেলাম যে আমাকে সব কিছু শেখাবে, এবং আমি একাও নই। আমি তাকে যা বলবো সে তাই করবে। এই মেয়েটি আমাকে নমস্কার বলল, আমিও নমস্কার বললাম। তারপর মেয়েটি সেখান থেকে চলে গেল এবং স্বামী আমাকে জিজ্ঞাসা করলেন, উপহারটি তোমার কেমন লাগলো? আমি বললাম যে উপহারটি আমার খুব পছন্দ হয়েছে এবং শুধুমাত্র একটি প্রাসাদের মালিকই এমন উপহার দিতে পারেন। আমি খুব খুশি। আমার স্বামী বললেন, তুমি প্রতাপ সিংয়ের স্ত্রী, এটা কোনো ঠাট্টার কথা নয়। এখন তুমি এই ধরনের উপহার পেতে থাকবে, তাই প্রস্তুত থেকো এবং আমার সাথে একটি ভালো জীবন কাটিও। আমি তোমাকে এত খুশি করব যে তুমি অবাক হবে। এবং অবশ্যই তিনি তা করতে পারতেন। তিনি সুদর্শন এবং বুদ্ধিমানও ছিলেন। তিনি যদি আমাকে একটি সোনার সেট দিতেন তাহলে হয়তো আমার খুব একটা লাভ হতো না, কারণ সেটা কোথাও পড়ে থাকতো। কিন্তু এটা আমার মায়ের সব কথাকে ভুল প্রমাণ করে আমাকে খুব স্বস্তি দিয়েছে। কিন্তু সকালে যখন এই মেয়েটিকে কাজ করতে দেখলাম, আমি অবাক হয়ে গেলাম, কারণ বেচারা মেয়েটি খোঁড়া, তার পায়ে কিছু ত্রুটি ছিল, তবুও সে কাজ করছিল, আর কাজ করতে খুব কষ্ট হচ্ছিল তার। আমি তার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, তোমার পায়ের কি হয়েছে? সে বলল, আমার পা ছোটবেলা থেকেই এমন। আমি বললাম, তুমি এই সব কাজ কেন করো? তোমার বাড়িতে আর কেউ নেই? তখন সে বলল, আমি অসহায় মালকিন, আমাকে এটা করতেই হবে। আমি বললাম, আজই আমার স্বামীর সাথে কথা বলবো, টাকার প্রয়োজন হলে আমি দেব, কিন্তু তোমার দ্বারা এইসব কাজ হবে না। যে স্বামী একজন চাকরের ব্যবস্থা করতে পারে সে অন্য চাকরও রাখতে পারবে। এ তো ঠিকভাবে কাজ করতেই পারে না, কিন্তু আমরা যদি তাকে বিদায় করে অন্য কাউকে নিয়ে আসি তাহলে আমার কি? কিন্তু আমি এই কথা বলার সাথে সাথে সে আমার পায়ে পড়ে গেল। আমি এটা দেখে বিস্মিত হলাম এবং সাথে সাথে পিছিয়ে গেলাম। সে বলতে লাগলো যে আমি বড় সাহেবকে মিথ্যে কথা বলেছি। আমি তাকে বলিনি যে আমি এক পায়ে খোঁড়া, তার সামনে কিছুতেই এটা প্রকাশ হতে দিইনি। তিনি মনে করেন এটি একটি ছোট্ট ত্রুটি, কিন্তু আসল সমস্যাটি অনেক বড়। তিনি যদি এইসব জানতেন তবে তিনি আমাকে এই কাজটি কখনোই দিতেন না, এবং আমার এই চাকরিটির খুব প্রয়োজন। আপনি কখনোই তাকে এসব বলবেন না। এটা আপনার পক্ষ থেকে একটি মহান অনুগ্রহ হবে। আমার পরিবারের সদস্যরা এবং আমার সন্তানরাও আপনাকে আশীর্বাদ করবে। বেচারা মেয়েটা বিচলিত হয়ে গেল। আমি বললাম, ঠিক আছে ঠিক আছে। আমি বললাম, তোমার বাচ্চাও আছে? তখন সে বলল যে হ্যাঁ, যখন আমার বয়স 14 বছর তখন আমার বিয়ে হয়ে যায়। আমার 1 বছরের ছেলে আছে যে বাড়িতে আমার শাশুড়ির সাথে থাকে। আমার স্বামী কোনো টাকা রোজগার করেন না। আমার ছোট সন্তানকে শাশুড়ির কাছে রেখে আসি আমি। সে নিজের খেয়ালও রাখতে পারে না এবং আমার স্বামীও আমাকে কথা শোনায়। আমি খুব অসহায় মালকিন। আপনি যদি আমাকে এই কাজটি না দেন এবং সামান্য টাকার বিনিময়ে আমাকে রাখেন তবে সেই টাকা দিয়েও আমার চলবে না। আমি নিজের হাতে উপার্জন করে খেতে চাই এবং তারপর আমার স্বামী আমাকে দেখবে। আমি কোনো কাজ না করলে সে আমাকে অন্য কোথাও পাঠাবে, মজুরের কাজে পাঠাবে। এর চেয়ে ভালো যে আমি আপনার বাড়ির কাজ করে দেব। আপনার কাজ আমি ভালো করে করব। আপনার কোনো সমস্যা হবে না। আপনি সময় মতো সব কাজ পেয়ে যাবেন। আমি তাকে বললাম, ঠিক আছে, চিন্তা করো না, আমি এটা কাউকে বলবো না। সে আমার কাছ থেকে প্রতিশ্রুতি নিল এবং আমিও বললাম, হ্যাঁ ঠিক আছে, আমি বলবো না। সেই গরিব মেয়েটি ছিল খুব অসহায়, সেই জন্য আমি আমার স্বামীর সাথে এই বিষয়ে কথাও বলিনি। নইলে আমি অবশ্যই তাকে বলতাম যে কোনো প্রতিবন্ধী মেয়েকে কাজ করানো ভালো কাজ নয়। বাড়িতে অন্যান্য চাকরও ছিল, কিন্তু তারা কেবল তাদের নিজের নিজের কাজ করত। আমাকে প্রাসাদের যে অংশটি দেওয়া হয়েছিল সেখানেও অনেক কাজ ছিল এবং জুনি সব কাজ করত। কাজ করার সময় তাকে খোঁড়াতে দেখে আমার খুব খারাপ লাগতো। যখন কেউ খুঁড়িয়ে হাঁটে তখন কেউ তার দিকে তাকিয়ে এটাই ভাবে যে বেচারা প্রতিবন্ধী, কিন্তু আমার কাজের মেয়েটি এমন অদ্ভুতভাবে খুঁড়িয়ে হাঁটতো, এটা এত অদ্ভুত যে তা চোখে দেখা যায় না।
আমার মনে হলো আমি তার ওপর অত্যাচার করছি। ভাবলাম তার চিকিৎসা করাবো। আমাদের এত টাকা আছে, একজন মহিলার কি চিকিৎসা করাতে পারি না? যদি তার চিকিৎসা করাই তাহলে সে আমাদের আশীর্বাদ করবে এবং ঈশ্বর আমাদের আরও টাকা দেবেন। একদিন সে কাজ করছিল আর আমি বসেছিলাম। তাকে জিজ্ঞেস করলাম, তার পায়ের কি কোনো চিকিৎসা হতে পারে না? শহরের সেরা ডাক্তার দেখাও, যাই খরচ হোক আমি দিতে প্রস্তুত। তো আমার কাজের মেয়ে বলল যে 2 মিনিটে এর চিকিৎসা করা যায়। আমি এটা শুনে অবাক হলাম। যদি 2 মিনিটে চিকিৎসা করা যায় তাহলে তুমি কেন করছো না? তখন সে বলল, কারণ আপনার কাছেই এর চিকিৎসা আছে। আমি বললাম, তুমি কি মজার মুডে আছো? কী ধরনের কথা বলছো? যদি আমার কাছেই এর চিকিৎসা আছে তবে সেটা আমাকে বলো। তখন সে আমাকে এমন কিছু বলল যা আমাকে অবাক করে দিল। সে বলল, আপনার স্বামীর একটা ব্যবহার করা জামা আমাকে দিন। আমি সেই জামাটি আমার পায়ে বাঁধার সাথে সাথে আমার পা পুরোপুরি ঠিক হয়ে যাবে। আমি বললাম, কীরকম শিশুসুলভ কথা বলছো? এটা কিভাবে সম্ভব? তখন সে আমাকে বলল, আপনার স্বামী আমাদের গ্রামের অনেক পুরনো এবং অনেক বড় একজন পণ্ডিত মালিক। তার পূর্বপুরুষরাও তার মতোই ছিলেন, তাই তাদের আশীর্বাদের কারণে তার মধ্যেও কিছু প্রভাব এসেছে। তাই এটা একদম সত্য। বিশ্বাস না হলে এক্ষুনি জামা এনে আমাকে দিন আর নিজের চোখে দেখুন। এখন আমি তার সাথে আর কি তর্ক করব? আমি বললাম, ঠিক আছে, এক্ষুনি জেনে যাব। আমি রুমে গিয়ে আমার স্বামীর ব্যবহৃত একটি জামা বের করে আনলাম। আমি বললাম, কই দেখাও। আর কিছু না হলে তোমার সাথে আর আমি কথা বলবো না। তুমি আমার সময় নষ্ট করছো এবং তুমি আমাকে বোকা বানাচ্ছ। একইভাবে সারা জীবন মানুষ আমাকে বোকা ভেবেছে। এখন যদি আমার নিজের কাজের মেয়েও আমার সাথে এইভাবে ঠাট্টা করে তাহলে তো আমি রেগে যাবই এবং অন্যদের সামনে কথা বলতে পারতাম না। কিন্তু একে তো আমি বকা দিতেই পারি। তখন সে বলল, রাম রাম, আমি কেন এমন করব মালকিন? আপনাকে বোকা বানানোর আমি কে? আপনি এখনই দেখে নিন। সে আমার স্বামীর জামাটি একটি ব্যান্ডেজের মতো ভাঁজ করে তার উপরের পায়ের চারপাশে বেঁধে নিল। যখন সে বাঁধছিল তখন সে মাটিতে বসেছিল, কিন্তু যখন সে উঠে দাঁড়ালো তার দিকে তাকিয়ে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল, কারণ সে একেবারে সোজা হয়ে দাঁড়িয়েছিল। আমি তাকে বললাম যে, তুমি আগেও দাঁড়াতে পারতে, এখন একটু হেঁটে দেখাও আমাকে। কিন্তু মনে মনে আমি একটু নার্ভাস ছিলাম, কারণ সে এই সব কথা খুব আত্মবিশ্বাসের সাথে বলছিল। কিন্তু যখন সে আমাকে হেঁটে দেখালো আমি অবাক হয়ে গেলাম। সে একেবারে ঠিকভাবে হাঁটছিল। আমি ভালো করে দেখলাম এবং তাকে এদিক ওদিক করে হেঁটে দেখাতে বললাম। সে যে কোনো সাধারণ মানুষের মতোই হাঁটছিল এবং খুশিতে কাঁদছিল। আমি তখন তাকে বললাম, এত বড় কথা আমাকে আগে বলনি কেন? আগে বললে তোমার সমস্যার সমাধান হয়ে যেত। সে বলল, আমি কিভাবে জানবো মালকিন? ভেবেছিলাম আপনি রেগে যাবেন। নিজের স্বামীর এমন জিনিস কে কাউকে দেয়? আজকাল কেউ কাউকে বিশ্বাস করে না। আমি বললাম, তুমি বোকা। তোমার পা সেরে গেছে আর তোমাকে একটা জামা দিলে তোমার পা যদি সেরে যায় তাহলে আমার কি সমস্যা হতে পারে? এখন আমিও মনে মনে খুব খুশি হলাম যে আমি তাকে সাহায্য করেছি, কারণ আমি প্রথম দিন থেকেই তাকে সাহায্য করতে চেয়েছিলাম। সে খুব ভালো ছিল। সে আমার খুব যত্ন নিত। আমি তাকে যা করতে বলতাম তাই করত। আমার পা টিপে দিত, আমার ঘর পরিষ্কার করত, আমার জন্য খাবার রান্না করত এবং সবার সম্পর্কে আমাকে বলতো কে কেমন, কিভাবে আমাকে উঠতে হবে, কিভাবে আমাকে বসতে হবে। সে আমাকে এত সাহায্য করেছিল যে এখনো পর্যন্ত সে না থাকলে হয়তো সবাই আমাকে এই প্রাসাদের কাজ করতে বলতো। একদিনেই সে পুরো প্রাসাদ ধুয়ে দিল। আসলে সে যা আগে করতে পারতো না এবং আমিও তাকে বলতাম না, কারণ সে ভাবতে পারে যে আমি একজন প্রতিবন্ধী ব্যক্তি, তার ওপরে আবার মালকিন আমার ওপর এত বোঝা চাপিয়ে দিচ্ছে। সে আমার সাহায্য ছাড়াই সমস্ত কাজ করে ফেলল।
সে সমস্ত ফ্যান পরিষ্কার করলো এবং প্রাসাদের প্রতিটি জিনিস চকচকে করে দিল। বাকি চাকররাও অবাক হয়ে দেখল আজ তার কি হলো, সে খুব দ্রুত কাজ করছে। কিন্তু জুনি বলেছিল এটা যেন আর কেউ না জানে, তাই আমি আমার স্বামীকে কখনো বলিনি। হ্যাঁ, আমি তাকে অবশ্যই এটা বলেছি যে আমি আজ একটি খুব ভালো কাজ করেছি, সেই জন্য আমি খুব খুশি বোধ করছি। সে আমার কথা শুনে হেসে উত্তর দিল যে এটা ভালো কথা। এখন সে সেই জামাটা তার পায়ে বেঁধে প্রতিদিন বেঁধে রাখত এবং আমার অনুমতি নিয়ে সে সেই জামাটা তার সাথে নিয়েও যেত, কারণ এটি যদি তাকে ভালো হতে সাহায্য করে তবে এটি তার কাছে থাকাই ভালো। তার বাড়িতেও কাজ ছিল, তার সন্তানও ছিল খুবই ছোট। একদিন আমি জানি না কেন আমার পায়ে প্রচণ্ড ব্যথা শুরু হলো, যদিও আমি কোনো চোট পাইনি বা পড়েও যাইনি। ব্যথা খুব তীব্র হচ্ছিল। আমার স্বামী বাড়িতে ছিল না, সে কাজের জন্য শহরের বাইরে গিয়েছিল। তখন রাত ছিল এবং আমার কাছে কোনো ব্যথার ওষুধও ছিল না। আমি খুব অস্থির বোধ করছিলাম। তারপর হঠাৎ এই চিন্তা আমার মাথায় বিদ্যুতের মতো এলো যে আমার স্বামীর জামা যদি একজন পঙ্গুর পায়ের ব্যথা ঠিক করতে পারে, তাহলে আমি চিন্তা করব কেন? আমি চিন্তিত হচ্ছিই বা কেন? আমি আলমারির দিকে গিয়ে আমার স্বামীর একটি জামা বের করতে গেলাম। তারপর ভাবলাম যে না, জামাটি ব্যবহার করা জামা হতে হবে। বাথরুমে একটি জামা পড়ে আছে যা কাচার জন্য রাখা হয়েছিল। আমি সেই জামাটা তুলে আমার পায়ে বেঁধে ফেললাম, ঠিক যেভাবে জুনি নিজের পায়ে বেঁধেছিল। কিন্তু 2 মিনিট পরে এখানে এমন কিছু ঘটল যে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমি হতবাক এবং অস্থির হলাম এবং আমার মনে অনেক প্রশ্ন আসতে শুরু করলো, কারণ সেই জামাটা বেঁধে দিলেও আমার পায়ের ব্যথা একটুও উপশম হয়নি। এখন সেই জামাটা কি নিজে জানতো যে আমাকে জুনির পায়ে গিয়ে তার ব্যথা সারাতে হবে, কিন্তু আমার নয়? এর মানে আমাকে মিথ্যে বলা হয়েছে। জুনি আমার সাথে প্রতারণা করেছে। এই সব করে সে কি পেল? আর যদি সে খোঁড়া সেজেছিল তাহলে তার কী লাভ হচ্ছিল? আমরা কোথায় তাকে বেশি মাইনে দিচ্ছিলাম? এবং আমার স্বামীর জামার সাথে তার কী সম্পর্ক ছিল? আমার স্বামীর জামায় কি কিছু টাকা ছিল? টাকা সেখানে থাকলেও তা দিয়ে তার কতদিন চলবে? আমি কিছুতেই বুঝতে পারছিলাম না। আমি ভাবলাম জুনির মাথা খারাপ। বেচারি মেয়েটি অল্প বয়সে বিয়ে হয়ে গেছে, একটি সন্তানও আছে এবং শ্বশুরবাড়ির দ্বারা তাকে হয়রানি করা হয়। মনে হয় এই জন্যই সে পাগল হয়ে গেছে। জুনি 2 দিন ধরে কাজে আসছিল না। আমার স্বামী ফিরে এলে আমি আমাদের কথোপকথনের সময় তাকে বললাম যে জানি না কেন একটা জিনিস আমাকে অস্থির করছে। আমি বললাম জুনিকে আমরা চাকরি থেকে তাড়িয়ে দেব, কারণ আমার মনে হয়েছিল যে সে আমাকে বোকা বানিয়েছে এবং আমি তার সামনে বোকা হয়েছি। সে নিশ্চয়ই ভাবছিল এত বড় প্রাসাদের মালকিনকে বোকা বানানো এত সহজ। এর মধ্যে খুব একটা বুদ্ধিমানের কাজও নেই, তাই ওকে এই বাড়ি থেকে বের করে দিতে চেয়েছিলাম। আমি আমার স্বামীকে বললাম তাকে চাকরি থেকে বের করে দিতে। তখন সে বলল, কেন, কি হয়েছে? সে কি কিছু ভুল করেছে? সে কাজ ঠিকমতো করে না? কারণ আমার স্বামীর ভাবনা অনুযায়ী সে খুব ভালো পরিবার থেকে এসেছে, তাই আমি তাকে বিশ্বাস করতে পারি। সবসময় আমরা এমন লোক খুঁজে পাই না যাদের আমরা বিশ্বাস করতে পারি। তখন আমি বললাম, এটা কোনো ভরসার বিষয় না। বেচারা মেয়েটা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে। এমন অবস্থায় তাকে প্রাসাদের সকল কাজ করানো এক প্রকার অত্যাচারের মতো। আমি যখন চেয়ারে বসে থাকি এবং সেই বেচারি মেয়েটি যখন তার ল্যাংড়া পা নিয়ে কাজ করে, তখন আমার সেটা ভালো লাগে না। আমার স্বামী অবাক হয়ে আমার দিকে তাকালেন এবং বললেন, তুমি কার কথা বলছো? কে পঙ্গু? আমি বললাম, জুনি। আর কে? তার পা খারাপ। তো আমার স্বামী বলল, তার তো কোনো পাই খারাপ না। এ কথা কে বলল? আমি বললাম যে সে আপনাকে মিথ্যা বলেছে যে তার সামান্য সমস্যা আছে, কিন্তু বাস্তবে সে একজন সম্পূর্ণ পঙ্গু। আমার স্বামী বললেন, সে আমাকে মোটেও কিছু বলেনি। সে ভালোই হাঁটে,
যেমন তুমি হাঁটো বা আমি হাঁটি, একদম সেই রকম। তার পায়ে কোনো সমস্যা নেই। কী ধরনের কথা বলছো তুমি? আমার স্বামী আমাকে কোথাও হারিয়ে যেতে দেখে জিজ্ঞেস করলো, কেন তুমি তাকে প্রতিবন্ধী বলছো কেন? পুরো ঘটনাটা আমাকে বলো। আমি আমার স্বামীকে সব বললাম এবং আমার স্বামী মাথা ধরে বসে পড়ল। আমার স্বামী বললেন, আমাদের পরিবারের কারো সঙ্গে এ ধরনের কোনো সম্পর্ক নেই। আমরা এখানে মালিক। আমরা বারাহীন প্রজাতি এবং মালিকরা পণ্ডিত হয় না। তুমি এটুকুও জানো না? সে তোমাকে বোকা বানিয়েছে। সে জামাটা কেন নিয়েছে জানি না। আমি ভাবতে লাগলাম সে সেটা দিয়ে কি করবে। সে আমার স্বামীর ওপর জাদু করবে কি না, কারণ জাদু করা হলে কারো ব্যবহার্য জিনিস দিয়েই করা হয়, তারপর তার ওপর জাদু করা হয়। কিন্তু কীরকম জাদু হয়? যদি সে জাদু করতেও থাকে তাহলে তা লাগতেও তো না পারে। মনে হয় তার কোনো শত্রু আছে, সেজন্যই সে জামাটা নিয়ে চলে গেছে। তখনও মাথায় আসছিল না যে একটি ধনী মানুষের জামা নিয়ে সে কি করতে পারে। কিছুক্ষণ পর শোরগোল শোনা গেল যে গ্রামে খবর ছড়িয়েছে কেউ একজন কেরানির মেয়েকে শ্লীলতাহানি করেছে এবং প্রমাণ হিসেবে মালিকের জামাটি সেখানে পাওয়া গেছে। আমার স্বামীকে অভিযুক্ত করা হয় এবং খবরটি পুরো গ্রামে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। মেয়েটিও কেঁদে কেঁদে সাক্ষ্য দিচ্ছিল যে মালিক তার সাথে এটি করেছে, যদিও সেরকম কিছুই ছিল না। মানে জুনি ওই জামাটা ওখানে রেখেছিল। আমি আমার স্বামীকে জিজ্ঞাসা করলাম, কে এই জুনি? এই তো সেদিন তুমি তাকে নিয়ে এলে, কেন সে তোমার সাথে এমন করলো? আমার স্বামী এই বিষয়ে খোঁজ খবর লাগালে জানা যায় সে আসলে আমার শাশুড়ির সতীনের মেয়ে। তার মা ছিলেন আমার স্বামীর সৎ মা। আমার স্বামীর মা তাকে দোষারোপ করেছিলেন এবং তাকে এইভাবেই প্রাসাদ থেকে বের করে দিয়েছিলেন, কারণ তিনি চাননি যে সতীন তার মাথায় বসুক, এবং তার প্রতিশোধ নিতে তিনি তার মেয়েকে আমাদের বাড়িতে পাঠিয়েছিলেন। এবং আজ এটি এমন হলো যে আমার স্বামীর ওপর দোষ চাপানো হলো। বিরাট খেলা হয়েছে, আর এই সব আমার কারণেই হয়েছে। আমার স্বামী আমাকে অনেক কিছু বলেছে। সে বলেছে যে আমি তোমার মতো বোকা মেয়ে দেখিনি। তুমি তাকে বিশ্বাস করে আমার ব্যক্তিগত ব্যবহারের জিনিস দিয়ে দিলে। তুমি বোকা। আজকাল পরিস্থিতি এত খারাপ, কেউ কিভাবে এমন করতে পারে? এখন কেউ কাউকে কিচ্ছু দেয় না। আর দেখো, একটা জামা দিয়ে কি বিশাল তামাশা তৈরি হয়েছে। আর তোমার স্বামীকে অভিযুক্ত করা হয়েছে। এই অভিযোগ মিথ্যা প্রমাণিত হলেও আমার মানহানি হবে। এখন এখানে একটি পঞ্চায়েত বসানো হবে এবং আমাকে এই সব প্রমাণ করতে হবে। আর যখন এই সব কথা বলা হবে তখন সবাই ভাববে তুমি এমন বোকা। সবাই বলবে কোনো নারী এত বোকা হতে পারে। তাছাড়া আমার শাশুড়িও জানতেন যে এটা আসলে আমার কারণেই হয়েছে। আমার শাশুড়িও আমাকে অনেক কথা বললেন আর বললেন তিনি কীরকম বোকা মেয়ে নিয়ে এসেছেন। আমার মা বাবাও এ কথা জানতে পারল। আমাকে অনেক অপমান করা হলো। আমি অবাক যে জুনি আমাকে এত বড় ঠকালো। আমি তাকে আমার বন্ধু মনে করেছিলাম, তার সাথে কথা বলেছি এবং তার সমস্যা নিয়ে কত চিন্তা করেছি। আর সে আমার সাথে কি করলো? গ্রামে পঞ্চায়েত বসানো হলো, সেখানে আমাকেও যেতে হয়েছিল। আমার স্বামী ও আমার শাশুড়ি এবং সেই মেয়েটি ছাড়াও জুনিও উপস্থিত ছিল। আমার শাশুড়ি জুনির মাকে দেখে নিয়েছিলেন এবং তিনি বুঝতে পেরেছিলেন যে এটি তারই কাজ। সে 17 বছর পর তার অপমানের প্রতিশোধ নিয়েছে। জুনি কুমারী মেয়ে ছিল, তার বিয়ে হয়নি। সে মিথ্যা বলেছে। জুনি বসেছিল কিন্তু আমার দিকে তাকাচ্ছিল না। আমার চোখে দুঃখ ছিল যেখানে তার চোখে কোনো দুঃখ ছিল না। সে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, যেন সে যা করেছে ঠিক করেছে। একভাবে সে তার মায়ের প্রতিশোধ নিয়েছিল। আমার শাশুড়িও বছরখানেক আগে অন্যায় করেছিল এবং আজ সে তারই ফল ভোগ করছে। তামাশা তো অনেক হলো, কিন্তু মিথ্যার কোনো পা থাকে না, শুধু সত্যেরই জয় হয়। আর এটা প্রমাণ করতে আমার স্বামীর বেশি সময় লাগেনি যে যেদিনের এই গল্প বলা হচ্ছে সেদিন আমার স্বামী অন্য শহরে ছিলেন।
এবং তিনি সেদিন এই জামাটাও পরেননি। কিন্তু যাই ঘটুক না কেন, এটা খুবই খারাপ হয়েছিল এবং আমাকেও অনেক কিছু বলা হয়েছিল। জুনি এবং তার মাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, কারণ সে একজন সম্মানিত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেছিল। তাদের সাথেও খারাপ হলো। আমরা তাদের আর কখনো দেখিনি। তবে আমার সাথে একটি খারাপ ঘটনা ঘটল। তারপরে আমার স্বামী আমাকে কোনো চাকরানি রাখতে দেননি এবং তারপরে আমি নিজেই সমস্ত কাজ করতাম। আমি আমার স্বামীকে কতবার বলেছি যে আমি আর কখনো এমন কিছু করব না, তার আমাকে বিশ্বাস করা উচিত, কিন্তু এখন আর সে আমাকে বিশ্বাস করে না। তার তা করা উচিতও নয়, কারণ আমি যে কাজটি করেছি তা ক্ষমার অযোগ্য। লোকেরা এখনও আমাকে বোকা বলে এবং আমি কিভাবে এই ধারণাটি পরিবর্তন করব তা বুঝতে পারিনি। তাই আমি আমার নিজের কাজে মন দিতে শুরু করি এবং আমি শপথ করেছিলাম মানুষকে তো বোঝাই মুশকিল, এবং পরে আমি আর কাউকে বিশ্বাস করিনি। তারপর আমি সন্তান সম্ভবা হয়ে গেলাম। ভগবান আমাকে একসাথে 2টি পুত্র দিয়েছেন। তারপর আমার সম্মান ফিরে এলো এবং তার সাথে আমার বুদ্ধিও ফিরে এলো, কারণ এই শিশুরা আমাকে অনেক হয়রানি করেছিল এবং আমাকে সাহায্য করার মতো কেউ ছিল না। কিন্তু আমি এখনও বলবো যে আমার একজন ভালো স্বামী ছিল, যিনি এখনও আমাকে সাহায্য করেছিলেন। আমার কারণে তার এতটাই বদনাম হয়েছিল যে তার মান সম্মানে প্রশ্নচিহ্ন উঠে গেছিল। গল্পটি সমাপ্ত হলো। বন্ধুরা, গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আপনাদের সকলের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবেন, যাতে পরবর্তী গল্প সবার আগে আপনার কাছে পৌঁছয়।